তোমাদের জন্য আজকের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে তোমাদেরকে আমি ইসলামের ইতিহাস সাজেশনটি দিব। আমি ভিডিও শুরুতে বলবো যারা আজকের এই সাজেশনটি খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের এই সাজেশনটিতে আমি একদম বুঝিয়ে দিব কিভাবে কোন বিষয়টা পড়তে হবে। আমি আশা করতে পারি সে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। ঠিক আছে, এটা আমি গ্যারেন্টি দিলাম যে স্টুডেন্ট আজকের এই সাজেশনটি মনোযোগ সহকারে দেখবে এবং সেই সাজেশন অনুযায়ী পড়বে, আমি বলতে পারি সে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে, মানে 100% সে কিন্তু পরীক্ষাতে আনসার করতে পারবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। দেখেন, দাখিল পরীক্ষা 2026 ইসলামের ইতিহাস সাজেশনটা আজকে দিচ্ছি। সময় থাকবে, অর্থাৎ তোমাদের কিন্তু যে টোটাল সময়টা থাকবে পরীক্ষার, টোটাল সময়টা হচ্ছে কিন্তু 3 ঘন্টা। 3 ঘন্টা কিন্তু যে থাকবে ফুল পরীক্ষার জন্য, এমসিকিউ, সংক্ষিপ্ত এবং সৃজনশীল সবটার জন্য কিন্তু টোটাল 3 ঘন্টা সময় থাকবে এবং সম্পূর্ণ মান থাকবে কিন্তু 100 নাম্বার পরীক্ষার মধ্যে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। এবং প্রশ্নের মানবন্ধনটা আমরা যে সাজেশনটা আজকে তোমাদেরকে দিব, এই সাজেশনটা দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে পরীক্ষাতে কি কি বিষয় থাকবে। তো প্রথমে দেখো, 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশন। এমসিকিউর পূর্ণরূপ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশন, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। ঠিক আছে, তো বহু নির্বাচনী প্রশ্নই থাকবে হচ্ছে 30 নাম্বার, অর্থাৎ এখানে যে 30 নাম্বার থাকছে, 30 নাম্বার, অর্থাৎ 30টা বহু নির্বাচনীর জন্য 30 নাম্বার পাবে। তারপরে থাকছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসকিউ। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে তোমার 20 নাম্বার। আজকে সাজেশনটি খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে সকলে দেখো। তারপরে থাকছে হচ্ছে সৃজনশীল, সৃজনশীলে থাকছে হচ্ছে 50 নাম্বার। ঠিক আছে, এই যে 50 নাম্বার, তো টোটাল দেখো 30 আর 20 হচ্ছে 50 আর 50, টোটাল কিন্তু হচ্ছে 100 নাম্বার। আশা করি এটা ক্লিয়ার যে পরীক্ষায় কি কি থাকবে সবকিছু বুঝতে পেরেছো এবং কত সময় থাকবে এবং কত মার্ক থাকবে, এগুলো আশা করি যে ক্লিয়ার। তো তারপরে আমরা দেখব যে তোমাদের পরীক্ষার জন্য কি কি বিষয় পড়তে হবে। তো তোমাদের পরীক্ষাতে টোটাল, আমি আগে বলে রাখি, তোমাদের পরীক্ষাতে এবার যে পরীক্ষাটা হবে সে পরীক্ষাতে টোটাল অধ্যায় থাকবে হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। অর্থাৎ তোমাদের এই ইসলামের ইতিহাস যে বইটা আছে, তোমরা সূচিপত্রতে গেলে খুব ভালো করে বুঝতে পারবে এই সূচিপত্রটা যখন তোমরা যাবা। ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি, তোমরা এখান থেকে বুঝবা। তো দেখো, এই তোমাদের এবারের যে বোর্ড পরীক্ষাটা হবে, বোর্ড পরীক্ষাতে টোটাল 4টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে। তো দেখো, যেহেতু পরীক্ষাতে তোমাদের এমসিকিউ, সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করতে হবে, তো আমরা খুবই সংক্ষিপ্ত আকারে মানে চেষ্টা করেছি তোমাদেরকে সাজেশনটা দেওয়ার জন্য, আর যাতে শতভাগ তোমরা কমন পাও। তোমাদেরকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে খুব সুন্দরভাবে একটা সাজানো ভাবে তোমাদের সাথে উপস্থাপন করব, যেটি তোমরা খুব সহজে শিখতে পারবে। ঠিক আছে, তো আমি আশা করতে পারি যারা এই সাজেশনটা ভালো করে ফলো করবে শতভাগ তারা পরীক্ষায় আনসার করতে পারবে। আমরা ভিডিও শুরুতে বলেছিলাম, এখনো বলছি। তো দেখো, প্রথম অধ্যায় যে রয়েছে, প্রথম অধ্যায়ের মধ্যে আমরা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা পরিচ্ছেদ দিয়েছি। তো এই 5টা পরিচ্ছেদ যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে, অবশ্যই সে কিন্তু এখান থেকে যদি সৃজনশীল আসে, প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এমসিকিউ আসে বা বহু নির্বাচনী আসে, সে কিন্তু পরীক্ষায় অনায়াসে আনসার করতে পারবে। তো আমরা দেখি দ্বিতীয় পরিচ্ছেদটা যে রয়েছে তোমাদের এই বইয়ের, দেখবে যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ আছে একটা। তো দ্বিতীয় পরিচ্ছেদে লেখা আছে ভূপ্রকৃতির অনুসারে আরবের অধিবাসী। ভূপ্রকৃতি অনুসারে আরবের, ঠিক আছে, ভূপ্রকৃতির অনুসারে আরবের অধিবাসী, অর্থাৎ আরবের যে অধিবাসীগুলো আছে সেগুলো বিষয় নিয়ে যে দ্বিতীয় পরিচ্ছেদ আছে, এটা তোমাদেরকে অবশ্যই ভালো করে 100% ভালো করে এটা পড়তে হবে। ঠিক আছে, তারপরে দেখো আমরা লিখেছি তৃতীয় পরিচ্ছেদ প্রাচীন সভ্যতা সমূহ। প্রাচীন সভ্যতা সমূহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছরে কিন্তু মানে এমসিকিউ তো থাকেই, সৃজনশীলে থাকার অনেক সম্ভাবনা রয়েছে এবারও। তো আমি বলবো যে তৃতীয় পরিচ্ছেদটা আছে, প্রথম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদটা খুব ভালো করে পড়তে হবে। এই যে প্রাচীন সভ্যতাটা, প্রাচীন সভ্যতা সমূহের মধ্যে কি কি থাকতে পারে আমি খুব ভালো করে বলি, যে প্রাচীন সভ্যতার মধ্যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন মিশরীয় সভ্যতা রয়েছে, গ্রিক সভ্যতা রয়েছে, ঠিক আছে, মেসোপটেমিয়া সভ্যতা রয়েছে। এই যে সভ্যতাগুলো আছে, ঠিক আছে, বেবিলনীয় সভ্যতা রয়েছে, অর্থাৎ যে সভ্যতাগুলো আছে প্রাচীন সভ্যতার মধ্যে, তৃতীয় পরিচ্ছেদের আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে এই সভ্যতাগুলো খুব ভালো করে মনে রাখার জন্য। এই সভ্যতাগুলো থেকে কিন্তু প্রায় সময় সৃজনশীল আসে, আর এমসিকিউ তো থাকবে এই সভ্যতা সমূহ থেকে। আশা করি এটা ক্লিয়ার। তারপরে দেখো, তোমাদেরকে অবশ্যই চতুর্থ পরিচ্ছেদটা পড়তে হবে। দেখো, আমি কিন্তু এখানে সবগুলো পরিচ্ছেদ দেইনি,
যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলোই দিয়েছি। প্রত্যেকটা সৃজনশীলের জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি বলবো হেলাই খেলায় সময় না নষ্ট করে খুব তাড়াতাড়ি এগুলো শিখে নাও, ইনশাল্লাহ তোমার পরীক্ষা সব থেকে ভালো হবে। দেখো চতুর্থ পরিচ্ছেদের মধ্যে দিয়েছে জাহিলি যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। অর্থাৎ এই চতুর্থ পরিচ্ছেদের মধ্যে জাহিলিয়া যুগে, অর্থাৎ জাহিলিয়া যুগ আমরা যেটা জানি, যে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে পূর্বের 100 বছরকে মূলত আইয়ামে জাহিলিয়া যুগ বলা হয়। অনেক মানে যে লেখক আছে বা অনেকে মতামত দিয়েছে যে পৃথিবী নাকি যে শুরু থেকেই মানে যে জাহিলি যুগ ছিল, কিন্তু এটা আসলে আমরা মানে এটা অ্যালাউ করি না, এটা আসলে ভুল সিদ্ধান্ত। অর্থাৎ আমরা যেটা সঠিকভাবে বলতে পারি বা আমরা যেটা বইয়ের আলোকে সঠিক যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে জাহিলি যুগ বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের 100 বছরকে আইয়ামে জাহিলিয়া যুগ বলা হয়, অর্থাৎ অন্ধকার যুগ বলা হয়। এই বিষয়টাই কিন্তু এখানে আছে, অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদে আছে। আমি বলবো যে চতুর্থ পরিচ্ছেদটা খুব ভালো করে শেখার জন্য। তারপরে দেখো ষষ্ঠ পরিচ্ছেদ দেওয়া আছে নবুয়াত লাভ। ষষ্ঠ পরিচ্ছেদ দেওয়া আছে নবুয়াত লাভ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়াত লাভ করেছে কিভাবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তো এখানে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে যেহেতু ওনার জন্মগ্রহণ করেছে, তিনি কিন্তু 610 খ্রিস্টাব্দে নবুয়াত লাভ করেছিল। তো নবুয়াত লাভ করেছে কিভাবে, কিসের মাধ্যমে, কোন জায়গায় নবুয়াত লাভ করেছে, ঠিক আছে, এগুলো বিষয় কিন্তু ষষ্ঠ পরিচ্ছেদে আছে, এগুলো খুব ভালো করে পড়বা। তারপরে যদি আমরা দেখি অষ্টম পরিচ্ছেদটা লিখেছি, ষষ্ঠর পরে সপ্তমটা বাদ দিয়েছি, তারপরে আমরা আবার অষ্টম পরিচ্ছেদটা লিখেছি। অষ্টম পরিচ্ছেদে আছে যে মদিনাবাসীদের মধ্যে ইসলাম প্রচার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাও আমি বলবো 100% মনোযোগ দিয়ে পড়ার জন্য। এখান থেকে প্রতি বছরই কম বেশ প্রশ্ন থাকে, এবারও কিন্তু এখান থেকে থাকার সম্ভাবনা অনেক বেশি। তো মদিনাবাসীদের মধ্যে ইসলাম প্রচার, ঠিক আছে, তো এই বিষয়টা খুব ভালো করে পড়বা। অর্থাৎ মদিনাবাসীদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলাম প্রচার করেছেন, ঠিক আছে, কিভাবে সম্প্রসারণ ঘটিয়েছেন মদিনায়, সেগুলো নিয়ে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা আছে। তো একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায় থেকে আমি চ্যালেঞ্জ করলাম তোমাদের সাথে, যে স্টুডেন্ট এই যে পরিচ্ছেদগুলো দিয়েছি আর যে যে বিষয়গুলো দিয়েছি, এই বিষয়গুলো যদি সে বুঝে বুঝে এই বইটা থেকে পড়তে পারে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে খুব সুন্দর করে, ঠিক আছে। তো যে স্টুডেন্ট এই পরিচ্ছেদগুলো খুব ভালো করে পড়বে প্রথম অধ্যায়ের, আমি আশা করতে পারি প্রথম অধ্যায় থেকে যদি সৃজনশীল আসে সে কিন্তু 100% সে এখান থেকে কিন্তু আনসার করতে পারবে, ঠিক আছে। তো আমরা টোটাল যে 4টি অধ্যায় নিয়ে এসেছি, 4টির মধ্যে একটি অধ্যায় কিন্তু এই মাত্র কমপ্লিট করলাম, যে যে বিষয়গুলো পড়তে হবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। তো দ্বিতীয় অধ্যায়টাও খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, কারণ আমরা জানি দ্বিতীয় অধ্যায়টাই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবন সংক্রান্ত সবকিছু এখানে লিপিবদ্ধ আছে। আর দ্বিতীয় অধ্যায় থেকে সবসময় কিন্তু প্রশ্ন থাকে, কেন থাকে আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমে আমি বলবো যে প্রথম পরিচ্ছেদটা তোমাদেরকে পড়তে হবে মদিনার অধিবাসী ও সনদ, ঠিক আছে। অর্থাৎ প্রথম পরিচ্ছেদটা কেন পড়তে হবে, প্রথম পরিচ্ছেদটা অনেক ইম্পর্টেন্ট। আমাদেরকে যদি আমি এটা নিয়ে একটু রিভিউ দিই, সেটা হচ্ছে মদিনার অধিবাসী, অর্থাৎ মদিনার অধিবাসীরা কেমন ছিল, মদিনার অধিবাসীরা কয় ভাগে বিভক্ত ছিল, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এবং সনদ, আমরা জানি যে মদিনায় যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত একটি সংবিধান তৈরি করেছিলেন, যেটিকে বলা হয় মদিনা সনদ, ঠিক আছে। যা এই লিখিত সংবিধানটাই কিন্তু ইসলামের ইতিহাস না, শুধু পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ। তো সেই কারণে কিন্তু প্রথম পরিচ্ছেদের যে মদিনার অধিবাসী ও সনদ খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে অবশ্যই ভালো করে শিখতে হবে তোমাদের পরীক্ষায় A+ পাওয়ার জন্য, ঠিক আছে। আমি কিন্তু খুব ভালো করে সিরিয়াস ভাবে বলছি, যারা A+ পেতে চাও পরীক্ষাতে, তোমাদেরকে কিন্তু এই অধ্যায়গুলো পড়তেই হবে। এই অধ্যায়গুলো যে স্টুডেন্ট ভালো করে পড়বে তার এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন A to Z কিন্তু কভার হয়ে যাবে। তারপরে দেখি আমরা যে তৃতীয় পরিচ্ছেদটা আমাদেরকে খেয়াল করতে হবে, যে দেখো ইহুদিদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা থাকতে পারে। ইহুদিদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সম্পর্ক ছিল, তো এগুলো নিয়ে কেমন প্রশ্ন থাকতে পারে আমি তোমাদেরকে যদি একটু বলি। সৃজনশীল আসতে পারে যে অমুকের সাথে অমুকের খুব সম্পর্ক ছিল, বা এই নেতার সাথে বিরোধী দলের কারো মানে সম্পর্ক ছিল, ঠিক আছে। তো এগুলো নিয়ে তোমাকে উদাহরণস্বরূপ দিতে পারে সৃজনশীলে, যে এটার সাথে কোন মানে সৃজনশীলের সাথে আমরা পাঠ্য বইয়ের আলোকে কিসের মিল পাই। তো আমরা কিন্তু তখন কিন্তু এই যে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে, যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় আনসার করতে পারবো না, ঠিক আছে। তো দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ দিয়েছি, দ্বিতীয় পরিচ্ছেদটা আমরা দেইনি, তো দ্বিতীয় পরিচ্ছেদ দরকার নেই। প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, আশা করি এটা বুঝতে পেরেছ। তো তারপরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে যে দ্বিতীয় পরিচ্ছেদ, ঠিক আছে, দুঃখিত, আমরা যে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ দিয়েছি, তৃতীয় পরিচ্ছেদটাও দিয়েছি, দেখছো ভালো করে দেখো, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ দিয়েছি, তৃতীয় পরিচ্ছেদ দিয়েছি, এবং দ্বিতীয় অধ্যায়ের এই কিন্তু আবার আমরা দ্বিতীয় পরিচ্ছেদটাও দিয়েছি। দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদেও আছে যে
যুদ্ধ ও শান্তি নীতি। দেখো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সৃজনশীল থাকবে মাস্ট, এখান থেকে থাকবে 100% লিখে দিলাম যে দ্বিতীয় পরিচ্ছেদের যুদ্ধ ও শান্তি নীতি থেকে একটা পরীক্ষা থাকবেই। যেমন আমি যদি তোমাদেরকে বলি ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধগুলো হয়েছে সব থেকে বড় যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ হয়েছে 624 খ্রিস্টাব্দে, উহুদের যুদ্ধ হয়েছে 625 খ্রিস্টাব্দে, খন্দকের যুদ্ধ হয়েছে 627 খ্রিস্টাব্দে এবং যে হুদায়বিয়ার সন্ধি হয়েছে 628 খ্রিস্টাব্দে। অর্থাৎ যুদ্ধ ও শান্তি নীতি আমরা জানি যে যুদ্ধ ও শান্তি নীতিগুলো থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন এসে থাকে, তোমরা যারা জানো তোমরা বলতে পারবে। ঠিক আছে, আমি বলবো যে এই যুদ্ধ ও শান্তি নীতি নিয়ে কিন্তু অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় অধ্যায়ের এই যে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে কিন্তু একটা সৃজনশীল থাকবে মাস্ট, 100% গ্যারান্টি দিয়ে দিলাম। তোমরা কিন্তু কিভাবে বের করবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আমি যেভাবে দিচ্ছি সরাসরি এখানে আসবে। এই যে তোমাদের এই বইটা আছে, বইয়ের যে তোমাদের সূচিপত্র রয়েছে, সূচিপত্র থেকে আমি এখানে যেভাবে দিচ্ছি এভাবে তোমরা বের করে শিখে নিবে। ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি না, এখানে দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে না, যে কারণে আমি কিন্তু খাতায় লিখে একদম ভালো করে বোঝাচ্ছি। অনেকে আমাকে বলে যে যে ইসলামের ইতিহাস ক্লাস দেওয়ার জন্য। ইসলামের ইতিহাস আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ক্লাস আছে, তোমরা দেখে নিতে পারো। তো তারপরে আমরা চলে যাচ্ছি একদম তৃতীয় পরিচ্ছেদে। তো তৃতীয় পরিচ্ছেদটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা, তৃতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কারণটা হচ্ছে এই অধ্যায়টার মধ্যে মূলত আমরা জানি খুলাফায়ে রাশিদিন সম্পর্কে এখানে আছে। তো এখানে আমরা বলবো যে এই যে তিনটা তৃতীয় অধ্যায়ে যে এখানে লেখা আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আমি এখানে বিস্তারিত কিছু বলবো না, তোমাদেরকে শুধু এতটুকুই বলবো, তোমাদের সহজের জন্য আমি এভাবে লিখেছি। এই যে তৃতীয় অধ্যায়টা আছে, তৃতীয় অধ্যায়টাতে যত খেলা আছে সব কিন্তু এই যে চারজন খলিফা রয়েছে চারজনের মধ্যেই কিন্তু। ঠিক আছে, অর্থাৎ তোমাদেরকে মাথায় রাখতে হবে, তুমি যাই করো না করো তৃতীয় অধ্যায় থেকে এই যে চারজন ব্যক্তি রয়েছে, চারজন খলিফা আছে, এই চারজন খলিফার তুমি যে তাদের জন্ম সালটা মনে রাখবা, তাদের মৃত্যু সালটা মনে রাখবা, তারা কোন গোত্রে জন্মগ্রহণ করেছে। আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছে তাইম গোত্রে, উমর রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আদি গোত্রে জন্মগ্রহণ করেছে। তো বলতে চাচ্ছি তোমাদেরকে যে জিনিসটা বোঝা সেটা হচ্ছে তোমাদেরকে শুধু আমি প্রেশার দিলাম না, যাতে তোমরা খুব সহজে পড়তে পারো। তৃতীয় অধ্যায় থেকে এই চারজন খলিফা সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করবা। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বছর ক্ষমতায় ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা কত বছর ক্ষমতায় ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা কত বছর ক্ষমতায় ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কত বছর ক্ষমতায় ছিলেন এবং তারা কি কি সংস্কার করেছে। ঠিক আছে, অর্থাৎ আবু বকর, উমর, উসমান, আলী এই চারজন খলিফা সম্পর্কে তোমাদেরকে এ টু জেড তাদের সংক্ষিপ্তভাবে সবকিছু জানার চেষ্টা করবা খুব সহজভাবে। ঠিক আছে, এটা খুব কঠিন একটা বিষয় না, খুব সহজে কিন্তু এগুলো পড়তে পারবা। আশা করি তৃতীয় অধ্যায়ের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমি এত কিছু দেইনি, শুধু চারজন খলিফার নাম দিয়েছি। তৃতীয় অধ্যায় থেকে চারজন খলিফা সম্পর্কে তোমরা জানবা, তারা কি কি সংস্কার করেছিল, তারা ইসলামের জন্য কি কি করেছিল, এগুলো জানবা। তাহলে এনাফ, এখান থেকে যদি একটা সৃজনশীল আসে ইনশাআল্লাহ অবশ্যই 100% কিন্তু তোমরা পরীক্ষা আনসার করতে পারবা। তারপরে দেখো সর্বশেষ চতুর্থ অধ্যায়। আমরা জানি এবার এই পরীক্ষাতে টোটাল 4টি অধ্যায় থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো চতুর্থ অধ্যায় কিন্তু আমরা অলরেডি আছি। তো চতুর্থ অধ্যায় থেকে মাত্র এই তিনটা বিষয় যারা পড়বে অবশ্যই আমি বলতে পারি এই তিনটা থেকে কিন্তু অবশ্যই সৃজনশীল পরীক্ষায় কমন থাকবে। তো দেখো চতুর্থ অধ্যায় থেকে আমরা তিনটা দিয়েছি টোটাল। তো প্রথমে দিয়েছি দেখো দ্বিতীয় পরিচয়টা দিয়েছি আরবদের সিন্ধু ও মুলতান অভিযান। ঠিক আছে, আরবদের সিন্ধু ও মুলতান অভিযান, এটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবা তোমরা। যে চতুর্থ অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায় এই বই চতুর্থ অধ্যায়ে যাওয়ার পর দেখবা যে দ্বিতীয় পরিচ্ছেদ আছে, এই দ্বিতীয় পরিচ্ছেদটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। এই চতুর্থ অধ্যায়টা কিন্তু কঠিন একটা অধ্যায়, কারণ এখানে অনেক রাজার নাম মনে রাখতে হয়, সাল মনে রাখতে হয়, এগুলো অনেক এরই কিন্তু মনে থাকে না ভালো করে না পড়লে। তো তারপরে দেখো তৃতীয় পরিচ্ছেদটা আমরা লিখেছি সুলতান মাহমুদ। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই সুলতান মাহমুদ থেকে কিন্তু প্রায় সময় সৃজনশীল পরীক্ষা, সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে, বা আমরা জানি যে এর আগে তোমাদের 2026-এর আগে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, কিন্তু সুলতান মাহমুদ থেকে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে, সৃজনশীল এসেছে এবং তোমাদেরও কিন্তু এবার আসার অনেক সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো পঞ্চম পরিচ্ছেদ কুতুবউদ্দিন আইবেক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কুতুবউদ্দিন আইবেক, এটাও খুব ভালো করে পড়বা। তো মূল কথা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে যারা এই তিনটা বিষয় পড়বে, আমি এখানে 100% গ্যারান্টি দিয়ে দিলাম, সে কিন্তু পরীক্ষা এই তিনটা থেকে পরীক্ষায় সৃজনশীল আসলে অবশ্যই কমন পাবে। তো মূল কথা হচ্ছে আমি তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যে
অধ্যায়গুলো দিলাম, অর্থাৎ তোমাদের সাথে যে পরীক্ষার জন্য যে যে সাজেশনটা দেওয়ার দরকার ছিল সবটা সাজেশনই কিন্তু আমার ইতিমধ্যে দেওয়া হলো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, অর্থাৎ যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যে যে পরিচ্ছেদের বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে বা তোমাদের সাথে আলোচনা করেছি। এখন কথা হচ্ছে, আমাকে অনেকে হয়তো কমেন্টে লিখবে যে ভাই আমাদেরকে সৃজনশীল কিছু সাজেশন দেন। আসলে সৃজনশীল কোনো সাজেশন দেওয়ার দরকার নেই, কারণ সৃজনশীল শব্দের অর্থটা হচ্ছে সৃজন, সৃজন মানে হচ্ছে তৈরি, মানে তৈরি করা। এখন কথা হচ্ছে, আমাকে অনেকে কমেন্টে জানাবেন সৃজনশীল কিছু মানে সাজেশন দেওয়ার জন্য। আসলে বলবো, তোমাকে যদি সৃজনশীল সাজেশন আমি ইচ্ছা করলে দিতে পারবো, কিন্তু দিলে তোমার আসলে আদৌ কোনো কাজে আসবে না। কিন্তু আমি তোমাদেরকে আজকে যে এখন যে সাজেশনটা তোমরা দেখেছো, এই সাজেশনটা যদি তুমি ফলো করো, অবশ্যই অবশ্যই কিন্তু পরীক্ষায় 100% আনসার করতে পারবে, 100% আনসার করতে পারবে। একদম খাতা কলমে লিখে রাখো, সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, সৃজনশীল সবকিছুই কিন্তু ইনশাল্লাহ কমন পাবে আজকের এই সাজেশন থেকে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় আমি কামনা করি। তো ভিডিওটা শেষ করার আগে আমি আবারও বলছি, আমাদের ইউটিউব চ্যানেল নিজস্বভাবে যে সাজেশনটি তৈরি করেছে, তোমরা যদি এই সাজেশনটি নিতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, মাত্র শুভেচ্ছা মূল্য 150 টাকা নিচ্ছি, তোমরা একদম সর্বাধিক কমন পাবে, এটা আমরা আশাবাদী। কারণ এই সাজেশনটা একদম আমাদের বা আমরা যে অভিজ্ঞতার আলোকে কিন্তু এই সাজেশনটা আমরা তৈরি করেছি। আশা করতে পারি যারা সাজেশনটি দিবে তোমরা অনেক উপকৃত হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশাই কামনা করি, এবং তোমাদের পরীক্ষার আগে প্রতিনিয়তই আমরা এইভাবে সাজেশন দিব এবং তোমাদেরকে লাইভ ক্লাস করাবো এবং ক্লাস আপলোড করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।